হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি পদ্মজা উপন্যাসের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি পদ্মজা 2। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালে যুদ্ধে নিহত হয়েছেন। দুজনেই টকবকে যুবক ছিল, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে। যদিও তিনি থাকেন না সবসময়, পুরো বাড়ির চারপাশে জুড়ে গাছগাছালি। বাড়ির পেছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতে রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে বসান। পদ্মজা ডানাতে উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা, সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি? খালামণি, ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা, প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ায় আওয়াজ হওয়াতে দুজনে ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন চালান। পিছনে 3 মেয়ে বসে দাঁড়িয়ে আছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা বাড়িতে থাকা, যুদ্ধও বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেইটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন। গায়ে চাদর, হাপড়ের মতো বুকে ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাক ডাকা ভোরে, কখনো নিশুরি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লেই এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন। ফলে ফুসফুসের রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমালেন। পূর্ণা, প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছেন। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানলার বাইরে চোখের দৃষ্টি। জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য। পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরো ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরে হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবু অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। বয়স ছিল 10 বছর। খুবই কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই তো এত আয়োজন। পরিবারে মিলল আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে, আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ল। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারাশরীর ঘুরে বেড়াচ্ছে। এটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো, আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দেয়। সে শুনেছে মামা ভাগ্নে নাকি যেখানে আপদ নাই সেখানে, অথচ সেদিন সে মামাকেই ঘর বিপদ হিসেবে জানলো। পদ্মজা রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত ভঙ্গিতে প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয় তো, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে কাছে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে। কাঁদতে ইচ্ছে হচ্ছে অনেক। মোসরাস কেন্দ্রে ছেড়ি, শান্তিময় বইয়ে থাক। মামা মেলা থাইকে সাজনের জিনিস কিনে দেবো।
হানিফ শক্ত করে দুহাতে ধরেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি, মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তভক্ত হাতের স্পর্শগুলো খুব অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজে কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাদন নরম করে আদরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিলাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফ তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হয়। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে তার হানিফ মামাই আজরাইল। পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করলো, মামা দরজা খুলে দাও। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয় কেঁপে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে, বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই, বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদতে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না নিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেললো। পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি। ভীষণ আনন্দ পাচ্ছে হানিফ, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছা হয়। সিগারেট টানতে টানতে গিয়ে মাথায় নৃশংস ইচ্ছা হচ্ছে। নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দুই হাতে শক্ত করে মেয়ের বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছিল মনে হয়। আমি তোমাকে খুব ডেকেছি আম্মু, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক বা ক্রুদ্ধ, শুধু অনুভব করছে তার বুকে পরে আদরের। পদ্মজা হাউমাউ করে কাঁদছে, সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে নিষ্ফিস করছে। সেদিনে একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে চায়নি হেমলতা জানেন। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিন হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয় লজ্জায় ঘটাঘাটি কাউকে বললেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পড়লো কি করে, পদ্মজা সহজভাবে জবাব দিচ্ছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলার লাকড়ির আগায় পা লেগেছিল। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, সাথে অনেক যুক্তি, তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছর বয়সে লুকিয়ে কতবার কেঁদেছে সে। সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথায় ঘামায়নি, কারণ পদ্মজা ছোট থেকে একটু চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনে নদীর বুকে দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই, সবই সাদামাটা, সহজ সরল। অথচ পদ্মজার জীবনই কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়েছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বলল, পাটা দেখি। পদ্মজা বা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পরে দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে, রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো। কথাটি কত সহজে করে বললেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে, শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দায় রুম ছেড়ে বড় ঘরে ঢোকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান। উঠানের একপাশে শক্ত পাথর আছে। ছুরিটি পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, মনে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকেও দেখছে। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় বলল, আম্মা, আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষণ হানিফ করেছে, ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম, বাড়ি এসে জানতে পারি ঘটনাটা। আমার অনুরোধে আর কান্নার আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই, কিন্তু সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম, আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ঝালালো প্রতিটি বাক্য। হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে।
চলবে। তো গাইস, আজকের গল্পটা এই পর্যন্তই সমাপ্ত রাখতেছি। ইনশাল্লাহ কাল থেকে 2টো করে পর্ব দেওয়ার চেষ্টা করব একসাথে। তো আজকের পদ্মজার উপন্যাসের 2য় পর্বটা আপনাদের কেমন লেগেছে আপনারা একটু বলবেন। আর একটা কথা বলতে খুব খারাপ লাগলো, এটা সত্যি যে আমার এখনও পড়ার একটু সমস্যা আছে, যে মাঝে মাঝে আটকে যাচ্ছি। এটা একদমই খারাপ দেখায়। আমি চেষ্টা করব আস্তে আস্তে এই বিষয়টা ঠিক করে নেওয়ার, কারণ আমি প্রথমবার করছি, এটাই আমার প্রথম অভিজ্ঞতা চ্যানেলে গল্প বলা বা কিছু এতক্ষণ ধরে পড়ে পাঠ করানো। আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধীরে ধীরে আপনাদের দোয়া ভালোবাসায় আমি ইনশাল্লাহ আরও সহজভাবে এই জিনিসটা উপস্থাপন করতে পারবো, আশা করা যায়। আমি খুব তাড়াতাড়ি এই জিনিসটা ঠিক করে ফেলবো। দয়া করে আপনারা একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।